বাংলাদেশের জলসীমায় ঢুকে ৭৯ জেলে নাবিক সহ দুটি ট্রলার আটক করেছে ভারতীয় কোস্ট গার্ড। উদ্ধারে সরকারকে পদক্ষেপ নেওয়ার আহ্বান। দুটো ট্রলার অপহরণ হচ্ছে, আমাদেরটা হলো মেনাহাট সকাল 11 ভারতীয় কোস্ট গার্ড নিয়ে গেছে 25 থেকে 27 জন। ভারতে বসে শেখ হাসিনার বক্তব্যে অসন্তুষ্ট ঢাকা। দিল্লির কাছে চাইল অপপ্রচারের প্রতিকার। জনগণকে কেন্দ্র করে সম্পর্ক এগিয়ে নেওয়ার কথা বললেন মিশ্রি। ভারতীয় গণমাধ্যমে অপপ্রচার, মিথ্যা তথ্য এবং বিভ্রান্তিকর বয়ান রয়েছে, সে বিষয়ে আমরা ভারত সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করি। There is no reason why this mutually beneficial cooperation should not continue to deliver in the interests of both our peoples. বাংলাদেশিদের জন্য ইউর ভিসা প্রক্রিয়া দিল্লি থেকে সরানোর আহ্বান প্রধান উপদেষ্টার। রাজনৈতিক, অর্থনৈতিক ও নৈতিক সমর্থন দেবে ইউরোপীয় জোট। Could assemble entire EU delegations in Bangladesh and Dhaka. Political support as well as economic support, moral support and other supports. শেখ হাসিনা ও তার পরিবার দুর্নীতিগ্রস্ত, মন্তব্য আইন উপদেষ্টার। সময় এসেছে দুর্নীতিবাজদের বিচারের মুখোমুখি করার। বান্দরবানের আলীকদমে সেনাবাহিনী প্রতিষ্ঠিত বিদ্যালয়ে কাটছে শিক্ষার সংকট। মানসম্মত আর উন্নত পাঠদানে খুশি শিক্ষার্থী, অভিভাবকরা। আমাদের তারা খুবই দক্ষভাবে শিক্ষা দিচ্ছেন। প্রতিষ্ঠানটি আসলে আমাদের এই জনপদের জন্য একটা আশীর্বাদ স্বরূপ। পড়াশোনার মান খুবই ভালো আর শিক্ষকদেরও খুব ভালো কেয়ারিং। দেশে ফিরল এশিয়া কাপ জয়ী টাইগার যুবারা। ছিল না উন্মাদনা কোনো আয়োজন। অধিনায়কের কণ্ঠে ছাদ খোলা, বাসে সংবর্ধনা না পাওয়ার আক্ষেপ। জয়টা আসলে বাংলাদেশকেই করতেছি, আসলে দেখেন দেশের জন্য খেলতেছি, এটা খুবই প্রাউড ফিল করতেছি। আর জয়টা দেশের জন্য। আর বিদ্রোহী গোষ্ঠীর নেতৃত্বে সিরিয়ায় গঠিত হচ্ছে সরকার। ক্ষমতা হস্তান্তরে রাজি প্রধানমন্ত্রী। আন্তর্জাতিক অঙ্গনে উঠছে সরকারের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন। বাংলাদেশের সমুদ্র সীমা থেকে ৭৯ জেলে নাবিক সহ দুটি মাছ ধরার ট্রলার ধরে নিয়ে গেছে ভারতীয় কোস্ট গার্ড। এখনও উদ্ধারের কোনো প্রক্রিয়া শুরু হয়নি। কূটনীতিকভাবে এগুতে হবে বলে জানাচ্ছেন ভুক্তভোগী প্রতিষ্ঠানগুলো। সোমবার সকাল 11টায় ঘটনা ঘটে। ট্রলার দুটি হলো লায়লা 2 এবং C&A অ্যাগ্রো লিমিটেডের মেঘনা 5। এ বিষয়ে C&A অ্যাগ্রো লিমিটেডের ম্যানেজার অপারেশন যমুনা টেলিভিশনকে জানিয়েছেন। তার দাবি, বাংলাদেশের সমুদ্র সীমায় ট্রলারগুলো মাছ ধরছিল। এ সময় হঠাৎই ভারতীয় কোস্ট গার্ড বাংলাদেশের সমুদ্র সীমায় প্রবেশ করে তাদেরকে ধরে নিয়ে যায়। এ বিষয়ে সামুদ্রিক মৎস্য দপ্তর বরাবর চিঠিও দিয়েছে প্রতিষ্ঠানটি। দুটো ট্রলার অপহরণ হচ্ছে, আমাদেরটা হলো মেনাহাট সকাল 11 ভারতীয় কোস্ট গার্ড নিয়ে গেছে 25 থেকে 27 জন। বাংলাদেশ অন্য দেশের অভ্যন্তরীণ ইস্যুতে কথা বলে না, তাই অভ্যন্তরীণ বিষয়ে অন্য কোনো দেশের হস্তক্ষেপও কাম্য নয়। এই অবস্থান দিল্লির কাছে স্পষ্ট করল ঢাকা। সেই সাথে দিল্লি থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যে অসন্তুষ্টি আর ভারতের গণমাধ্যমে মিথ্যাচার বন্ধের আহ্বানও জানানো হয়েছে দেশটির পররাষ্ট্র সচিবকে। সৌজন্য সাক্ষাতে দুদেশের সম্পর্কে দূরত্ব ঘোচানোর আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা। মিশ্রি বলেছেন, জনগণকে কেন্দ্র করে সম্পর্ক এগিয়ে নিতে চায় তার দেশ। উদ্বেগ জানিয়েছেন সংখ্যালঘুদের নিরাপত্তা ইস্যুতে। 5 আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর ভারতীয় কোনো কূটনীতিকের প্রথম বাংলাদেশ সফর। ফরেন অফিস কনসালটেশনে সচিব পর্যায়ের বৈঠকে অংশ নিতে সকাল 8:20-এ ঢাকা পৌঁছান ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। কয়েক ঘন্টার এই সফরে মিস্ত্রি প্রথমেই যোগ দেন নির্ধারিত সচিব পর্যায়ের বৈঠকে। রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্র সচিব জসিমউদ্দিনের সাথে 3.5 ঘন্টারও বেশি আলোচনা করেন দ্বিপাক্ষিক নানা বিষয়ে, যেখানে সীমান্ত হত্যা, পানি ব্যবস্থাপনা, বন্যা প্রতিরোধ, ব্যবসা বাণিজ্য, ভিসা স্বাভাবিক করার পাশাপাশি বাংলাদেশ নিয়ে ভারতীয় গণমাধ্যমের মিথ্যা প্রচারণা বন্ধের তাগিদ ছিল ঢাকার।
বৈঠক শেষে ভারতের পররাষ্ট্র সচিব সৌজন্য সাক্ষাৎ করেন পররাষ্ট্র উপদেষ্টার সাথে, যেখানে গঠনমূলক ও ইতিবাচক সম্পর্কের কথা বলে সংখ্যালঘু সম্প্রদায় নিয়ে নিজ দেশের উদ্বেগের কথা জানান বিক্রম মিস্ত্রি। সাংবাদিকদের বলেন, দুদেশের জনসাধারণকে কেন্দ্রে রেখে সম্পর্ক এগিয়ে নিতে চায় ভারত। সে লক্ষ্যে ঘনিষ্ঠভাবে কাজ করবে অন্তর্বর্তী সরকারের সাথে। I have underlined today India's desire to work closely with the interim government of Bangladesh authorities. At the same time, we also had the opportunity to discuss certain recent developments and issues, and I conveyed our concerns, including those related to the safety and welfare of minorities. যদিও বিষয়গুলো আমলে নিতে নারাজ ঢাকা, সাফ জবাব দেশের সব নাগরিকের ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করছে সরকার। তারপরও কোনো ঘটনা হলে সেটিকে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় হিসেবে উল্লেখ করেন পররাষ্ট্র উপদেষ্টা। দিল্লিতে বসে শেখ হাসিনার দেয়া বক্তব্যে ঢাকার অসন্তুষ্টির কথাও জানানো হয় বিক্রম মিস্ত্রিকে। বাংলাদেশের জুলাই আগস্ট বিপ্লব এবং বিপ্লব পরবর্তী সংখ্যালঘুদের প্রতি কথিত বৈরী আচরণ নিয়ে ভারতীয় গণমাধ্যমে অপপ্রচার, মিথ্যা তথ্য এবং বিভ্রান্তিকর বয়ান রয়েছে। সে বিষয়ে আমরা ভারত সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করে এ বিষয়ে যথাযথ পদক্ষেপের অনুরোধ জানিয়েছি। আমি ভারতের পররাষ্ট্র সচিবকেও স্মরণ করিয়ে দিয়েছি যে বাংলাদেশ অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে মন্তব্য করা থেকে বিরত থাকে এবং অন্যান্য দেশেরও একই ধরনের শ্রদ্ধাবোধ আমাদের প্রতি দেখানো উচিত। সফরের শেষ ভাগে প্রধান উপদেষ্টার সাথে তার বাসভবন যমুনায় সাক্ষাৎ করেন বিক্রম মিস্ত্রি। সেখানেও কড়া বার্তা দেন ডক্টর ইউনূস। সংখ্যালঘু ইস্যুতে ভারতের গণমাধ্যমে মিথ্যাচার রোখার আহ্বান জানিয়ে প্রফেসর ইউনূস দুদেশের সম্পর্কে যে মেঘ তৈরি হয়েছে তা দূর করার আহ্বান জানান। বিভিন্ন প্রোপাগান্ডা যেগুলো চালানো হয়েছে সেটার ব্যাপারে উদ্বেগ চালানো হয়েছে এবং হচ্ছে, সেটার ব্যাপারে উদ্বেগ জানানো হয়েছে এবং আমাদের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী যিনি ওখানে আশ্রয় নিয়েছেন, তিনি সেখান থেকে কথাবার্তা বলছেন এবং বিভিন্ন কথাবার্তা বলার মাধ্যমে এক ধরনের উত্তেজনা তৈরি করার চেষ্টা করা হচ্ছে, সেটার ব্যাপারে উদ্বেগ খুব স্পষ্ট করে আমাদের পক্ষ থেকে তাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে। বৈঠক শেষে সন্ধ্যায় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় ব্রিফিংয়ে উপদেষ্টা রিজওয়ানা হাসান জানান, ভারত বাংলাদেশের সাথে সম্পর্ক জোরদারে আগ্রহ প্রকাশ করেছে। আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা। বাংলাদেশিদের জন্য ইউভুক্ত দেশগুলোর ভিসা সেন্টার দিল্লি থেকে সরানোর অনুরোধ জানালেন প্রধান উপদেষ্টা। ঢাকা বা প্রতিবেশী অন্য দেশে স্থানান্তরের আহ্বান জানিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। সোমবার দুপুরে ইউরোপীয় ইউনিয়নের কূটনীতিকদের সাথে বৈঠকে এই অনুরোধ আসে। অন্তর্বর্তী সরকার প্রধান বলেছেন, ব্যাংকিং খাত ধ্বংস হয়ে গেলেও বাংলাদেশ ঘুরে দাঁড়াচ্ছে। ইউরোপের দেশগুলো বাংলাদেশকে রাজনৈতিক, অর্থনৈতিক ও নৈতিক সমর্থন দেবে বলেও জানিয়েছেন প্রধান উপদেষ্টা। একসাথে ইউরোপীয় ইউনিয়নের এতগুলো দেশের কূটনীতিকদের সঙ্গে এমন বৈঠক এই প্রথম। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার আহ্বানে সাড়া দিয়ে ইইউর দিল্লিস্থ মিশনের অনেকে ঢাকার এই বৈঠকে যোগ দিয়েছেন। দুপুর 12টায় প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে 19 সদস্যের প্রতিনিধি দলটির নেতৃত্বে ছিলেন বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের হেড অফ ডেলিগেশন মাইকেল মিলার। বৈঠকে বাংলাদেশ ও ইইউর সাথে দ্বিপাক্ষিক নানা ইস্যুতে কথা বলেন তারা। প্রধান উপদেষ্টা উপস্থিত রাষ্ট্রদূতদের বাংলাদেশিদের জন্য ভিসা সেন্টার সরিয়ে আনতে সহায়তা চান। এজন্য তার সরকার সব ধরনের সহযোগিতা দেবে বলেও জানান। পরে সন্ধ্যায় এক ব্রিফিংয়ে বন, পরিবেশ ও জলবায়ু বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, ইউরোপে অধ্যয়নরত ও পড়তে ইচ্ছুক শিক্ষার্থীদের বিষয়টি বিবেচনা করে ভিসা সেন্টার সরানোর ব্যাপারে সুস্পষ্ট অনুরোধ ছিল। So we have all that knowledge and policies and technology to make that happen, and we'll be very happy to support you. So this is one. And on other issues is that we'll be very happy to provide the assistance that you need, and I'll tell my colleagues to follow it up. আমাদের একটা সুস্পষ্ট অনুরোধ ছিল যে তারা যেন এই ভিসা সেন্টারগুলো দিল্লি থেকে সরিয়ে অন্যত্র স্থাপন করে, যাতে করে এই মুহূর্তে যারা বাংলাদেশি শিক্ষার্থীরা ইউরোপের বিভিন্ন দেশে যাবেন কিন্তু বাংলাদেশে তাদের দূতাবাস নেই, তারা তো যেতে পারছেন না, প্রক্রিয়াটা বিলম্বিত হচ্ছে। ভবিষ্যতে যেন এরকম বিলম্বিত আর না হয়। প্রতিনিধিদের ডক্টর মোহাম্মদ ইউনূস জানান, বিগত সরকারের সময় ব্যাংকিং সিস্টেম ভেঙে পড়ে। অন্তর্বর্তী সরকার এরই মধ্যে এ খাতে শৃঙ্খলা ফিরিয়ে এনেছে। The governor of the central bank was trying to keep all the banks alive, so they don't have to shut down any bank. So that will create some hardships, hopefully temporary, he said. But luckily that temporary period is over. Now from this month,
is almost done, but you can withdraw your money as you wish. So that's an improvement that you can do this. Still, we have not shut down any bank because that may create another chain effect in the whole banking system. So the banks are functioning. ইইউ প্রতিনিধিদের প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশ সম্পর্কে অপতথ্য ছড়ানো হচ্ছে। পাচার করা টাকা এ কাজে খরচ করছে পালিয়ে যাওয়া স্বৈরাচার। অপতথ্য ঠেকাতে তাই ইউরোপীয় ইউনিয়নের সহায়তা চান ডক্টর ইউনূস। We had a campaign of misinformation, global campaign. It's a very powerful campaign. And we're struggling to cope with that. That Bangladesh is calm, Bangladesh is going ahead with this mission and so on. It's not the kind of image this campaign is trying to give us. And the fact that you came also a message that is not too bad for everybody to come here. So you came and you have a discussion here. So we are very happy with that. But we seek your support how to deal with this misinformation if you have any. সরকার ও রাজনৈতিক দলগুলো নির্বাচন নিয়ে আগ্রহী হলেও এখনই নির্দিষ্ট তারিখ দেওয়া সম্ভব হচ্ছে না বলে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদের জানান প্রধান উপদেষ্টা। But they want the date. I said I can't give you the date now. তানভীর মৌসুম, যমুনা নিউজ, ঢাকা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবার দুর্নীতিগ্রস্ত, এমনটা বললেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। দুদক এবং বিচার বিভাগকে দাসে পরিণত করেছিল আওয়ামী লীগ সরকার। তিনি বলেন, শুধু রাজনীতিকরা নন, ব্যক্তি পর্যায়ে সততার ঘাটতি ছিল। জানান, এখন সময় এসেছে দুর্নীতিবাজদের বিচারের মুখোমুখি করার। দুদকের আয়োজনে ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবসের আলোচনায় শেখ হাসিনা ও তার পরিবার এবং রাজনীতিবিদদের একরকম ধুয়ে দিলেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। আওয়ামী লীগের কোনো নেতার সাথে দেখা হলে বলতো, আপা তো আসলে কিছু করতে পারে না ওনার ছোট বোনের জন্য। কি মানে বোনের প্রতি কি মায়া, বোন চোর দেখে উনি কিছু করতে পারে না। তিনি বলেন, বিগত 15 বছর দুর্নীতি অনেকটা সাধারণ বিষয়ে পরিণত হয়েছিল। অসৎ উপায়ে টাকা উপার্জন করেও মানুষের মাঝে কোনো ধরনের অনুশোচনা ছিল না। কেউ প্রশ্ন করতো না এই লোক এত টাকা কোথা থেকে আসলো, গর্ব করতো, খুশি হতো, আরে তার এত টাকা। অবৈধ বৃত্ত নিয়ে অহংকার চলতো, কে কত বাড়ি কিনেছে, কে কত করেছে। দুর্নীতির কোনো বিচার তো হতোই না। দুর্নীতি যে একটা খারাপ জিনিস, এটা ভাবার সংস্কৃতি পর্যন্ত আমাদের সমাজে চলে গিয়েছিল। সাবেক প্রধানমন্ত্রী ও তার পরিবারের দুর্নীতির নানা তথ্য তুলে ধরেন উপদেষ্টা। বলেন, বিচার বিভাগ ও দুদককে দাসে পরিণত করেছিল আওয়ামী লীগ সরকার। 3 কোটি টাকা ব্যাংকে থেকে 6 কোটি টাকা হয়েছে, ওই টাকা কেউ টাচ করে নাই। সেই জন্য 3 বারের সাবেক প্রধানমন্ত্রীকে 10 বছরে জেল দিয়ে দিয়েছে এই দেশের দুদক বিচার বিভাগ মিলে। আর সেই চোর প্রধানমন্ত্রী, যার পুরা পরিবার ছিল চোর, সে সারা দেশে বলে বেড়াত এতিমের টাকা নাকি খালেদা জিয়া আত্মসাৎ করেছে। এই চোরের মুখের সামনে কেউ কোনো কথা বলতে পারতো না। উপদেষ্টা বলেন, দুর্নীতিবাজদের বিরুদ্ধে অবস্থান নেওয়ার সময় এসেছে। দুদক কর্মকর্তাদের সততার সাথে কাজ করার আহ্বান জানান ডক্টর আসিফ নজরুল। আমাদের এই দুদকে যারা কমিশনার ছিলেন, পদত্যাগ করার আগে প্রায় শতাধিক মন্ত্রী, ব্যবসায়ী, গত আমলে চুরি করে হাজার হাজার কোটি টাকার মালিক যারা হয়েছে, তাদের বিরুদ্ধে তদন্তের অ্যাপ্রুভালটা দিয়ে গেছেন। এখন তদন্ত করেন। এখন তদন্ত করার ক্ষেত্রে কোনো সমস্যা আছে? করে আপনারা দেখান যে আপনাদের হৃদয়ও ওইরকম ওদের দ্বারা পলিউটেড হয় নাই। ভালো পরিবেশ পেলে আপনারা কাজ করতে পারেন। ডক্টর আসিফ নজরুল আরও বলেন, দুর্নীতিগ্রস্ত ব্যক্তি ক্ষমতাবান হলে দেশ অনাচার, দুর্নীতি ও পাপাচারে ভরে ওঠে। আমাদের তরুণরা নিজেদের রক্ত দিয়ে আমাদের জন্য একটা নতুন সময় এনে দিয়েছে। আসেন আমরা তাদের থেকে শিখি। তাজনুর ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। লাল সবুজের একটা পতাকা মানেই তো গোটা বাংলাদেশ। আর সেই পতাকার প্রতি প্রেম কি নির্দিষ্ট দিনের জন্যই তুলে রাখা? আচ্ছা, এই প্রশ্নটা থাকুক। আজ বরং কামালের মতো কয়েকজনের কথা বলি, যাদের বছর জুড়েই পতাকার সঙ্গে বসবাস। আর্থিক লেনদেন ছাড়িয়ে যে কাজে মিশে থাকে দেশপ্রেম আর প্রগাঢ় মমতা। কেবল 1 জুলাই বিপ্লবেই বিক্রি হয়েছিল তাদের বানানো 5 লাখ পতাকা। বিজয়ের মাসে পতাকা তৈরির এমন কারিগরদের গল্প শুনব সহকর্মী ভাস্কর ভাদুরীর কাছে। ছবি তুলেছেন আরেক সহকর্মী রাকিবুল ইসলাম। উঠছে
রক্তের দামে পাওয়া স্বাধীন পতাকা জানান দিচ্ছে দৃঢ় চিত্তে গোটা বাংলাদেশের নাম। অন্ধকার ভেদ করে আলোক বর্তিকা হয়ে সগর্বে দাঁড়িয়ে। ডিসেম্বরে এলেই বাঙালি তার হৃদয়ে ধারণ করা পতাকার সাথে সম্পর্কটা আবার ঝালাই করে নিতে পারে। একখণ্ড লাল সবুজ ঘরে নিয়ে যাওয়ার উপলক্ষে এনে দেয় এই বিজয়ের মাস। প্রায় প্রতিটি পরিবারের সেই আনন্দকে বর্ণিল করতে দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন পতাকা তৈরির কারিগরেরা। হাতের পরম মায়ায় যারা এই লাল সবুজকে আগলে রেখে দেশের প্রতিচ্ছবি সৃষ্টি করেন, তাদের কাছে সর্বোচ্চ শ্রদ্ধাতেই থাকে স্বাধীন বাংলার পতাকা। তেমনই একজন কামাল আহমেদ, যিনি গত 25 বছর ধরে কেবল পতাকা বানানোরই কাজ করছেন। ব্যস্ত এই রাজধানীর বুকে যেখানে পথ করে উড়ে দেশের অস্তিত্ব, তার অধিকাংশই এই কামালের কারখানার। পতাকার ব্যবসা আসছে আসলে ছোট থেকে স্কুল যখন যাইতাম 16 ডিসেম্বর 21 ফেব্রুয়ারি পতাকার অনুষ্ঠানগুলো হইতো, খুব ভালো লাগতো, আনন্দ পাইতাম। হ্যাঁ, অনেক সময় দেখা গেছে একটা দুটা পতাকার জন্য মানুষ অনেক ধারে ধারে যাইতো, নানান জায়গায় যাইতো, কোথায় বানায় কীভাবে বানায় এগুলো নিয়ে একটা মাথা চিন্তা কাজ করতো। তো চিন্তা করলাম যে আমি নিজে কি বানায় বিক্রি করতে পারি কিনা বা বানাইতে পারি কিনা। 120 পর্যন্ত আমি পতাকার অর্ডার পাইছি, অনেক বড় পতাকা। এই পতাকা যোদ্ধারাই সব শেষ গণ অভ্যুত্থানে করেছেন দিনরাত পরিশ্রম। নাওয়া খাওয়া ভুলে শুধু জুলাই মাসেই তৈরি করেছেন বিভিন্ন আকারের 5 লক্ষাধিক পতাকা। 2.5 ফিট পতাকা গেছে, 1.5 ফিট গেছে, 5 ফিট পতাকা গেছে। এর সংখ্যা আসলে পুরোপুরি আমার নেই, গণনা নেই। তবে আপনার মাথার বেশটা লাখ ছেড়ে দেব। বড় পতাকার চাপ ছিল মানে কিছুটা কম, কিন্তু মাথার যে বেশটা, মাথার যে পতাকাটা ওটা অনেক প্রচুর পরিমাণ চাপ ছিল। তখন তো মানে নাইটে প্রচুর কাজ করতাম, আনলিমিটেড। প্রোডাকশন যে পরিমাণ দিয়েছে তার চেয়ে বেশি চাহিদা ছিল আমাদের, কিন্তু ওই পরিমাণ তো দিতে পারি না। রাত দিন 24 ঘন্টার ভিতরে মনে করি 20 ঘন্টা 18 ঘন্টা কাজ করছি, যখন এই গ্যাঞ্জাম ছিল আর কি, আন্দোলন ছিল, ছাত্রদের আন্দোলন ছিল ওই সময়। বিজয়ের মাসে পতাকার কেনাবেচা হয়তো বাড়ে, তবে নতুন প্রজন্মের কাছে তার মাহাত্ম্য আজীবন সুউচ্চ শ্রদ্ধায় থাকবে, এমন প্রত্যাশা বাঙালির। কারণ এই পতাকায় লেখা আছে লাখো শহীদের আত্মত্যাগ আর গোটা দেশের জন্মের আত্মকাহিনী। ভাস্কর ভাদুরী, যমুনা নিউজ, ঢাকা। শীতের দাপটে কাবু দেশের উত্তরাঞ্চল। ঘন কুয়াশা আর কনকনে ঠান্ডা হাওয়ায় স্থবির জীবনযাত্রা। নীলফামারীবাসী এই ঠান্ডায় কেমন আছেন সেটি জানবার চেষ্টা করব। আমাদের সহকর্মী মাহফুজ রাফিন অপেক্ষা করছেন। রাফিদ, যেহেতু ঠান্ডা পড়েছে বেশ, তার মধ্যে একেবারেই শীতের সকাল, আজকের আবহাওয়া পরিস্থিতি কেমন দেখছেন? শীত কেমন অনুভূত হচ্ছে? বৃষ্টি, আপনাকে প্রথমে জানিয়ে রাখি, আজ সৈয়দপুর বিমানবন্দর আবহাওয়া অফিস এবং ডিমলা কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগারে সকাল 6টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 14.5 ডিগ্রি সেলসিয়াস এবং গতকাল সৈয়দপুর বিমানবন্দর আবহাওয়া অফিসে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল 13.8 ডিগ্রি সেলসিয়াস এবং আজকে সৈয়দপুর বিমানবন্দর আবহাওয়া অফিস দৃষ্টিসীমা রেকর্ড করেছে মাত্র 100 মিটার। অর্থাৎ ঘন কুয়াশা এবং হিমেল হাওয়ায় মাঘ মাস আসার পূর্বেই কিন্তু নীলফামারীতে হাড় কাঁপানো শীতে এলাকার মানুষ, এই এলাকার মানুষের জনজীবন কিন্তু অনেকটা জুবুথুবু। আজ অগ্রহায়ণের 25 তারিখ, এখনো পৌষ মাস আসতেই 5 দিন বাকি। এই পৌষ মাসে কিন্তু আসলে শীতকালের শুরু হয়, কিন্তু উত্তরের জেলা নীলফামারী, পঞ্চগড়, দিনাজপুর, রংপুর, লালমনিরহাট সহ এই উত্তর অঞ্চলের জেলাগুলো হিমালয়ের পাদদেশে হয়, কিন্তু এখানে শীত অনেকটা আগে ভাগে চলে আসে এবং শীত এবার অগ্রহায়ণ মাসেই হেমন্তের শেষ সময় এত বেশি জেঁকে বসেছে যেখানকার গতকালে কিন্তু সারাদিন কিন্তু সূর্যের দেখা মেলেনি এবং সন্ধ্যার পর থেকে মধ্যরাত পর্যন্ত কিন্তু শীত অনেকটা আসলে কুয়াশা কিন্তু অনেকটা বৃষ্টির মতো টপ টপ করে পড়তে দেখেছি আমরা। আজকে কিন্তু যেটি দেখেছি নীলফামারী জেনারেল হাসপাতালে কিন্তু রোগীর সংখ্যা দিন দিন বাড়ছে, বিশেষ করে শীতকালীন যে রোগ সমূহ শিশু এবং বৃদ্ধদের। নীলফামারী জেনারেল হাসপাতালের শিশু বিশেষজ্ঞ আব্দুল আউয়াল তিনি জানিয়েছেন যে গত কয়েকদিন থেকে বহির্বিভাগে কিন্তু প্রায় 1000 পরিমাণ রোগী দেখছেন এবং শিশু বিভাগ এবং বৃদ্ধ আর ডায়রিয়া ওয়ার্ডে কিন্তু রোগীর সংখ্যা বাড়ছে। এই ছিল বৃষ্টি। শুনছিলাম রাফিন, ধন্যবাদ।
সংবাদের শুরুতে আপনাদের জানিয়েছিলাম বাংলাদেশের সমুদ্র সীমা থেকে ৭৯ জেলে নাবিক সহ 2টি মাছ ধরার ট্রলার আটক করেছে ভারতীয় কোস্টগার্ড। আমাদের সহকর্মী শহীদুল সুমন এ বিষয়ে খোঁজ খবর রাখছেন, তিনি আমাদেরকে আপডেট জানাবেন এই মুহূর্তের। সুমন, নৌযান এবং জেলেদের উদ্ধারের বিষয়ে নতুন কোনো তথ্য আছে কি? এখনো পর্যন্ত সেভাবে আসলে বলার মতো কোনো তৎপরতা এখনো পর্যন্ত শুরু হয়নি। যারা ফিশিং বোটের মালিক রয়েছেন তারা আসলে বলছেন যে এই মুহূর্তে কূটনৈতিক তৎপরতার বাইরে আসলে কোনো কিছু করা সম্ভব নয় তাদের পক্ষে, যেহেতু এটি কোস্টগার্ড ধরে নিয়ে গেছে। সেক্ষেত্রে কোস্টগার্ড যদি নিজেরা কোনো ধরনের মামলা না দিয়ে সেটি কূটনৈতিক তৎপরতাই যদি বাংলাদেশকে ফেরত দিতে চায় সেটি খুব সহজতর হবে এবং বেশ কয়েকদিনের মধ্যে অর্থাৎ সপ্তাহখানিকের মধ্যেই কিন্তু তারা বাংলাদেশে ফেরত আসবে। তবে কোস্টগার্ডের পক্ষ থেকে যদি জেলেদের এবং সেই নৌযানগুলো পুলিশের কাছে সোপর্দ করা হয় সেক্ষেত্রে মামলা হবে এবং মামলা পরবর্তী সময়ে যেই আইনগত প্রক্রিয়া রয়েছে সেই প্রক্রিয়া শেষ করেই কিন্তু বাংলাদেশে জেলেদের ফেরত আনতে হবে। ফলে এটি আসলে দীর্ঘ সময়ের ব্যাপার। এখন যারা মালিক পক্ষ রয়েছে ফিশিং বোটের তারা আসলে প্রধান উপদেষ্টা এবং যে আমাদের মৎস্য এবং প্রাণী উপদেষ্টা রয়েছেন তাদের সাথে কথা বলেছেন। তারা বলছেন যে এখন কূটনৈতিক তৎপরতার মাধ্যমে যদি তাদেরকে দেশে ফিরে আনা যায় সেক্ষেত্রে কিন্তু আসলে খুবই সহজ উপায় হবে। তার বাইরে আমরা দেখছি যে জেলেদের পরিবার এবং যে ফিশিং বোটের মালিকরা রয়েছেন তাদের মধ্যে একটা উদ্বেগ কাজ করছে, যেহেতু এতগুলো জেলে এতজন জেলে রয়েছেন সেক্ষেত্রে খুব দ্রুত পদক্ষেপ গ্রহণের কথা বলছেন মালিক কর্তৃপক্ষ এবং তাদের পরিবারও আসলে বলছে যে সরকারের পক্ষ থেকে যদি দ্রুত সময়ের মধ্যে তাদেরকে দেশে ফেরত আনা যায় সেক্ষেত্রে আসলে দুই দেশের জন্যই মঙ্গল হবে। তার বাইরে এখনো পর্যন্ত সেভাবে কোনো তৎপরতা শুরু হয়নি এবং যে ফিশিং বোটের মালিকরা রয়েছেন তারা আসলে বলছেন যে খুব দ্রুত বাংলাদেশ সরকারের পক্ষ থেকে পদক্ষেপ নিলে তাদেরকে দ্রুত সময়ের মধ্যে বাংলাদেশে ফেরত আনা সম্ভব হবে। শুনছিলাম, অনেক ধন্যবাদ আপনাকে সুমন। সংস্কারের জন্য 3 থেকে 4 মাসই যথেষ্ট এমনটা ভাবছে বিএনপি। দলটির সংবিধান সংস্কার কমিটির সদস্যরা মনে করেন নতুন করে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ করা সময়ের অপচয়। পরামর্শ দেন নির্বাচন সংক্রান্ত 17টি সংস্কারের। অন্যদিকে বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার প্রতিবাদে আগরতলা অভিমুখে 11 ডিসেম্বর লং মার্চের কর্মসূচি দিয়েছে বিএনপির 3 সহযোগী সংগঠন। জাল ভোট, সরকারি কর্মকর্তাদের পক্ষপাতিত্ব, গণমাধ্যমের কণ্ঠরোধ সহ গত 3 জাতীয় নির্বাচন নিয়ে বিস্তর অভিযোগ ছিল বিএনপির। অনিয়মের সেই সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে অন্তর্বর্তীকালীন সরকারের মতো বিএনপিও গঠন করে নির্বাচন সংক্রান্ত সংস্কার কমিটি। সোমবার গুলশানে সংবাদ সম্মেলনে সেই কমিটি দীর্ঘ প্রায় 2 মাস নানা অংশীজনের সাথে আলাপ করে সংস্কারের জন্য 17 দফা প্রস্তাবনা তুলে ধরেন, যেখানে আরপিও সংশোধন, সীমানা নির্ধারণ আইন, ভোটার তালিকা হালনাগাদ, এনআইডি কর্তৃত্ব ইসিতে অর্পণ, নির্বাচনে সরকারি কর্মকর্তাদের ভূমিকা সংক্রান্ত প্রস্তাবনা রাখা হয়েছে। আরপিওতে আমরা সংশোধনী আমরা আনতে চাই, সেটাকে বাতিল করে না। আজ পর্যন্ত যারা ভোট দেওয়ার সুযোগ পায়নি কাজে তাদেরকে ভোটের সেই সুযোগটা দিতে হবে। সময় বাঁচাতে নতুন করে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা না করে বরং হালনাগাদের পরামর্শ দেন কমিটির সদস্যরা। বলেন জাতীয় ঐক্যমতের ভিত্তিতে চূড়ান্ত হওয়া সংস্কারের প্রস্তাব 3-4 মাসের মধ্যেই বাস্তবায়ন সম্ভব। নির্বাচনী কাজের মধ্যে যেগুলো সময় নেয় সেটা হচ্ছে নির্বাচনী অফিস, নির্বাচনী কর্মকর্তা এবং নির্বাচনের সময় পোলিং এদের নিয়োগ, এগুলো সবগুলো গুছাতে প্র্যাকটিক্যালি 2 থেকে 3 মাসের বেশি সময় লাগার কথা নয়। এখন সরকারের সংস্কারের আরো বিভিন্ন সাইড আছে, প্রশাসনিক সংস্কার আছে, জুডিশিয়াল সংস্কার আছে, পুলিশ সংস্কার আছে, এগুলো সব সমন্বিত করে এটা নির্বাচন উপহার দিতে আমাদের মনে হয় না এটা খুব বেশি 3 থেকে 4 মাসের বেশি সময় লাগার কথা। একটা নির্বাচনে বেসিক কাজ হলো ভোটার তালিকা প্রণয়ন করা আর কি। সেই ভোটার তালিকা প্রণয়নের বিষয়ে বলা আছে আমাদের দেশে যে এটা আপডেটেড হয় আর, এবং এটা নিয়ে বাড়ি বাড়ি যেয়ে এটা আবার পুনর্বিবেচনা করা হবে 2026 সালের মার্চে আর কি। আমরা এটা বুঝি নাই আর কি যে এটা কি এক্সারসাইজ এটা। এদিকে নয়াপল্টনে আলাদা সংবাদ সম্মেলনে ছাত্র, যুব ও স্বেচ্ছাসেবক দল ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে ঢাকা থেকে আখাউড়া পর্যন্ত লং মার্চের কর্মসূচি ঘোষণা করেন। আগামী 11 ডিসেম্বর আমরা আখাউড়া পর্যন্ত আমরা লং মার্চের ঘোষণা দিচ্ছি। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা।
হাইকমিশনে হামলা, পতাকা অবমাননা দুদেশের সম্পর্ক ঘনিষ্ঠ করার লক্ষণ নয় বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। বলেছেন, পারস্পরিক বোঝাপড়ার ভিত্তিতে ভারত বাংলাদেশের সম্পর্ক হওয়া উচিত। এর ফলে উভয় দেশের সমতা ও সম্মান বজায় থাকে। এ সময় চট্টগ্রামে নিহত আইনজীবী সাইফুল ইসলাম জামায়াতের কর্মী উল্লেখ করেন দলটির আমির। তার দাবি, ইসকনের লোকেরা তাকে হত্যার মাধ্যমে উস্কানি দিলেও চরম ধৈর্যের পরিচয় দিয়েছে জামায়াতের নেতাকর্মীরা। সন্ধ্যায় বিশিষ্ট ব্যক্তিদের সাথে মতবিনিময় সভার আয়োজন করে কাফরুল থানা দক্ষিণ জামায়াতে ইসলামী। সভায় যোগ দেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। মতবিনিময় সভায় বক্তব্য রাখেন ঢাকা মহানগরী দক্ষিণের আমির মোহাম্মদ সেলিমউদ্দিন সহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিরা। এ সময় তারা দুর্নীতিমুক্ত নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন। দলমত, জাতি, ধর্ম নির্বিশেষে একটা ইনক্লুসিভ সরকার, ইনক্লুসিভ পার্লামেন্ট, ইনক্লুসিভ সমাজ আমরা কায়েম করব। আমাদের একা বুক করার কোনো শখ নাই। সভায় ভারতীয় পররাষ্ট্র সচিবের দুদেশের সম্পর্ক ঘনিষ্ঠ করার দাবির প্রেক্ষিতে জামায়াতের আমির বলেন, বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার চালানো, হাইকমিশনে হামলা ও পতাকা অবমাননা করা সম্পর্ক ঘনিষ্ঠ করার লক্ষণ হতে পারে না। তারা বলতেছেন তারা বাংলাদেশের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করতে চান। ঘনিষ্ঠভাবে কাজ করার এটাই কি লক্ষণ যে আমাদের উপ হাইকমিশন তারা তছনছ করবেন, আমাদের ফ্ল্যাগ তারা অবমানিত করে পুড়িয়ে দেবেন, আমাদের মানুষগুলোকে তারা পিটাবেন? এটা কি ঘনিষ্ঠ বন্ধুত্বের লক্ষণ? চট্টগ্রামে নিহত আইনজীবী সাইফুল ইসলাম জামায়াতের কর্মী উল্লেখ করে ডাক্তার শফিকুর রহমান বলেন, তাকে ইসকনের লোকেরা হত্যা করে ধর্মীয় সংঘাতের উস্কানি দিলেও সেই ফাঁদে পা দেয়নি জামায়াতের কর্মীরা। ইসকনের উগ্র লোকদের হাতে চিটাগাঙ্গের আদালতে যে আইনজীবী নিহত হয়েছেন তিনি আমাদের একজন দলীয় সহকর্মী ছিলেন। আমাদেরকে উস্কানি দেওয়া হয়েছে, কিন্তু আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশে চট্টগ্রাম সহ আমাদের সহকর্মীরা চরম ধৈর্যের পরিচয় দিয়েছে। ক্ষমতা হারানোর 4 মাসের মাথায় নিহতদের নিয়ে আওয়ামী লীগ মিথ্যাচার করছে জানিয়ে দেশবাসীকে ঐক্যবদ্ধ হয়ে তা প্রতিহতের আহ্বান জানান জামায়াতের আমির। ফয়সাল মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। আইন শৃঙ্খলার অবনতি এবং সীমান্তে কঠোর নজরদারির অভাবকে কাজে লাগিয়ে মাদকের ভয়াবহ বিস্তার ঘটছে কুড়িগ্রামে। ইয়াবা, গাঁজা, ফেন্সিডিলের মতো নেশা জাতীয় দ্রব্যের সয়লাভ সীমান্তবর্তী জেলাটি। শুধু তাই নয়, সীমান্ত দিয়ে পাচার হওয়া এসব মাদক সড়ক ও নৌপথেও ছড়িয়ে পড়ছে গোটা দেশে। কুড়িগ্রামের 2টি উপজেলাকে দেশের দ্বিতীয় বিশেষ মাদকপ্রবণ অঞ্চল হিসেবে ঘোষণার প্রস্তাবনাও দিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। নেশায় বুঁদ হয়ে থাকার এমন দৃশ্যের দেখা প্রায়ই মেলে সীমান্তবর্তী জেলা কুড়িগ্রামে। খোলা মাঠ থেকে বাসাবাড়ি, দিন দুপুরে চলছে মাদক গ্রহণ। জেলার 9 উপজেলার 7টি ভারতের সীমানার সাথে যুক্ত। 300 কিলোমিটার সীমানার মধ্যে প্রায় 50 কিলোমিটার অরক্ষিত। এই সুযোগ নিচ্ছে মাদক কারবারিরা। মাদক দিয়ে ভরপুর আমাদের ইউনিয়ন। সমস্ত এলাকায় যে যুব সমাজ আছে মাদকে নষ্ট হয়ে গেছে অলরেডি। মাদকের কারণে কিছু উঠতি বয়সী যুবক যারা এরা সেবন করে, তাদের যারা যেমন চোরাচুরির বেশি কারবারিটাই বেশি হচ্ছে। স্থানীয়দের অভিযোগ, রাজনৈতিক প্রভাবের কারণে মাদকের কালো থাবা থেকে মুক্ত হচ্ছে না এই জনপদ। আছে 2 দেশে সীমান্তরক্ষী বাহিনীর যোগসাজশ। বিএসএফ গুলি বিশ্রাম করছিল, সেখানে আপনার প্রায় 1.5 কোটি টাকার মাল ছিল। এর সাথে জড়িত যারা, তারা হলো 1 নম্বর আছে জাইদুল ডাক্তার ছেলে পলাশ, 2 নম্বর আছে কিডনি আজাদ ওরফে আজাদ। প্রশাসন, বিএসএফ, বিজিবি, তারপর হচ্ছে আপনার পুলিশ, এরা কিছু করতে পারে? এরা যার মতো আছে, সিন্ডিকেট করা আছে। যেরকম পুলিশ লাইন আছে, বিএসএফ এর লাইনম্যান আছে। আওয়ামী লীগ দীর্ঘ 17 বছর ক্ষমতায় ছিল, 16 বছর তাদের আমলে এই সিন্ডিকেটটা তৈরি হয়েছে। এই মাদকের রৌমারিতে অনেক ভয়াবহ আকার ধারণ করছে। এই সিন্ডিকেটটা এখনও রানিং আছে। ভয়াবহতা বিবেচনা করে রৌমারী ও চর রাজীবপুর উপজেলাকে মাদক ঝুঁকিপূর্ণ তালিকায় দ্বিতীয় অঞ্চল হিসেবে চিহ্নিত করেছে সংশ্লিষ্ট অধিদপ্তর। ভারত থেকে ইয়াবা, গাঁজা, ফেন্সিডিল, হেরোইন সহ বিভিন্ন প্রকার মাদক বাংলাদেশে অনুপ্রবেশ ঘটাচ্ছে এবং ঘটানোর চেষ্টা করছিল প্রতিনিয়ত। রৌমারী এবং চর রাজীবপুরকে একটা আলাদা বিশেষ মাদক প্রবণ অঞ্চল হিসেবে ঘোষণা করার একটা প্রস্তাবনা ছিল। তার প্রেক্ষিতে আমরা একটা প্রস্তাবনা স্বরাষ্ট্র মন্ত্রক সুরক্ষা বিভাগে প্রেরণ করেছি।
শুধু সীমান্তে তদারকি বা আইনের শাসন নিশ্চিত নয়, মাদক নিয়ন্ত্রণে সামাজিকভাবে সচেতনতারও তাগিদ সচেতন মহলের। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ। পঞ্চগড়ে ইউনিয়ন ছাত্রলীগ সভাপতির মা অরিনা বেগমের হত্যার ঘটনায় স্বামী আবুল কালাম আজাদকে 2 দিনের রিমান্ডের নির্দেশ দিয়েছেন আদালত। চাঁদা না দেওয়ার ফলে এই হত্যাকাণ্ড, এই অভিযোগের সত্যতা মেলেনি। পুলিশ ধারণা করছে নিহত অরিনা বেগম স্বামীর পরকীয়ার বলি। তদন্তের পরেই মূল কারণ জানা যাবে বলছে পুলিশ। গত 5 ডিসেম্বর পঞ্চগড়ের বোদা উপজেলায় নিজ বাড়ি থেকে উদ্ধার হয় কালিয়াগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ওয়াহিদ জামান অমিতের মা অরিনা বেগমের মরদেহ। পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে চাঁদা না দেয়ায় নামাজরত অবস্থায় হত্যা করা হয় তাকে। এ নিয়ে মেলতে থাকে গুজবের ডালপালা। এই ঘটনায় মামলা করেন নিহতের ভাই। গ্রেফতার হন নিহতের স্বামী আবুল কালাম আজাদ। প্রাথমিকভাবে পুলিশের ধারণা পরকীয়ার জেরেই এই হত্যা। কিছু প্রমাণ পাওয়া গেছে, আমরা সেটা পূর্বে তাকে অ্যারেস্ট করছি। পরকীয়ার একটা ফাংশন আছে, পরকীয়া আছে, এখন কোনটা ই করবেন আপনারা সেটা বলতে হবে, সেটা আপনাদের। আমরা কিছু সংশ্লিষ্ট আলামত পাইছি, তো সেটার পরিপ্রেক্ষিতে আমরা তাকে অ্যারেস্ট করেছি। যদিও পুলিশের বয়ান উড়িয়ে দিচ্ছেন আসামির স্বজনরা। আবুল কালাম আজাদ ওকে এবং আমার স্ত্রীকে 2 জন দিয়া লাশটাকে নাড়াইলো, উলট পালট করে নাড়ে ছবি নিল। সেই ভাইটাকে নিয়ে যায় 2-3 দিন থেকে আজ মনে করেন সেই বৃহস্পতিবার রাইতে নিয়ে গেছে 3টা-4টার দিক। আজকে না কি যে করলো, আমরা মানা করি যে না ওনাকে যাইতে হবে না, আরো লোক আছে না ওনাকে যাইতে হবে। ওনার কাপড় টাপড় শেষ করে নিল, নিয়ে গেল। এখন যদি রক্ত শরীরে কাপড় চোপড়ে নিয়ে যদি কিছু হয় এটা নিয়ে, তাহলে তো আমার আম্মা আতঙ্কিত। আমার আম্মা আর আমার চাচাই ছিল দুজনেই এখানে। পুলিশেরা বলছে যে আমরা নাড়বো না, আপনারা নাড়েন, আপনারা প্যাকেট করে দেন। তখন আমার আম্মা আর আমার চাচা দুইজনে উলট পালট করে দেখায় আঘাত কোনখানে, প্যাকেট করে দেয়। তারপরে আমার চাচাকে বলে যাইতে হবে সাথে, কাপড় চোপড় চেঞ্জ করে আসেন, ডক্টর হাত পা ধুয়ে আসেন। 2টা ছেলে বাইরে পড়াশোনা করে, মেয়েকে বিয়ে দিছে, কি নিয়ে কলহ থাকবে? আমরা তো পাশের বাড়ি, আমার চাচা চাচি, ওদের খুবই ভালো রিলেশন ওদের। ঘটনা নিরপেক্ষ তদন্ত করে জড়িতদের বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন বাদী ও আসামির পরিবারের সদস্যরা। জারিন অর্নি, যমুনা নিউজ। পাহাড়ে মানসম্মত শিক্ষার সংকট দীর্ঘদিনের, প্রত্যন্ত জনপদে সেটি আরও বেশি। বান্দরবানের আলীকদমের অবস্থা ঠিক তেমনই ছিল, তবে 6 বছর আগে সেনাবাহিনী প্রতিষ্ঠিত স্কুল চালুর পর চিত্র পাল্টেছে। আধুনিকতার ছোঁয়া আর উন্নত পাঠদানে খুশি শিক্ষার্থী ও অভিভাবকরা। নয়নাভিরাম প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত বান্দরবানের দ্বিতীয় বৃহত্তম উপজেলা আলীকদম, যেখানে 12টি জাতিসত্তার মানুষের বসবাস। প্রত্যেকের আছে নিজস্ব সংস্কৃতি। প্রত্যন্ত অঞ্চলটিতে শিক্ষার অভাবে অনেক সম্প্রদায়ের ঐতিহ্য ও ভাষা বিলুপ্তির পথে। সেই ঘাটতি পূরণে 2018 সালে যাত্রা শুরু আলীকদম ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের। মাতামুহুরী নদীর কোল ঘেঁষে সেনাবাহিনীর প্রতিষ্ঠিত এই স্কুল যেন পুরো এলাকার আশার আলো। এক্সট্রা কেয়ার জন্য ক্লাস করা হয়, সেটার মাধ্যমে আমরা অনেক বেনিফিট হচ্ছে। আমাদের তারা খুবই দক্ষভাবে শিক্ষা দিচ্ছেন। আমরা সবাই মিলেমিশে খেলাধুলা করি। বন্ধু আছে, অনেকরা হচ্ছে পাহাড়ি আর অনেকরা হচ্ছে বাঙালি। 1200 আসন থাকলেও বর্তমানে এখানে শিক্ষার্থীর সংখ্যা 450 জন। আছে হোস্টেল সুবিধা, নিরাপত্তা এবং শিক্ষার মান নিয়ে খুশি অভিভাবকরাও। শিক্ষা প্রতিষ্ঠানটি আসলে আমাদের এই জনপদের জন্য একটা আশীর্বাদ স্বরূপ। পড়াশোনার মান খুবই ভালো, আর শিক্ষকদেরও খুব ভালো কেয়ারিং। অভিভাবকরা সচেতনরা আছে, স্কুলে যদি পাঠদান করে বাচ্চাদেরকে খুবই ভালো হবে। সার্বক্ষণিক সৌরবিদ্যুৎ, বিশুদ্ধ পানি, গেমস ও কিডস জোন, মাল্টিমিডিয়া ক্লাসরুম, আধুনিক ল্যাব ও প্রাথমিক চিকিৎসা সুবিধা স্কুলটিকে আলাদা করেছে অন্যগুলোর চেয়ে। প্রতিষ্ঠা লগ্ন থেকেই বিজ্ঞান ও প্রযুক্তি নির্ভর শিক্ষা বিস্তারে অত্র এলাকায় অগ্রণী ভূমিকা পালন করে চলেছে। জামশেদ চৌধুরী, যমুনা নিউজ। অনূর্ধ্ব-19 এশিয়া কাপ জিতে দেশে ফিরেছে বাংলাদেশ দল। সাফজয়ী নারীদের ভাগ্যে যেখানে টানা 2 আসরে ছাদখোলা বাস মিলেছে, যুব টাইগারদের বেলায় নেই উন্মাদনা, নেই কোনো আয়োজন। চ্যাম্পিয়ন ক্যাপ্টেন আজিজুল হাকিম তামিমের কণ্ঠেও ঝরল ছাদখোলা বাসে সংবর্ধনা না পাওয়ার আক্ষেপ।
সাফজয়ী নারীদের ভাগ্যে যেখানে টানা 2 আসরে ছাদ খোলা বাস মিলেছে, রাতের আধারে এশিয়া কাপ জয়ী অনূর্ধ্ব-19 দলের কপালে জুটেছে বিসিবির বাস। নেই কোনো উন্মাদনা আয়োজন, নীরবে নিভৃতেই ট্রফি নিয়ে হাজির জুনিয়র টাইগাররা। আজিজুল হাকিম তামিমরা যেখানে হারিয়েছেন ভারতকে, 2 দেশের মাঝে যখন চলছে কথার লড়াই, সেই সময় 22 গজে সেই প্রতিপক্ষকে হারানো এদেশের মানুষের জন্য বিশাল অর্জন। ইন্ডিয়াকে হারিয়ে অর্জন করা ট্রফি নিয়ে হতে পারত রোড শো। তামিমরা ছাদখোলা বাসে ঘুরতে পারতেন পুরো ঢাকা শহর। এখন এটা আর কি, যদি সারা দেখে আমরা অবশ্যই চেষ্টা বলছি, এখন দেখি সারা কি করে। অবশ্যই ইনশাল্লাহ যদি হয়। ভারতের বিপক্ষে ছিল, আমরা খুবই ভালো খেলছি, ওখানে আমরা খুবই সবাই অনেক যারা আমরা সবাই মানে টিমমেটস সবাই অনেক ভালো খেলছে এবং আমরা আশা করি সবাই ভালো করার জন্য আর কি চ্যাম্পিয়নরা হয়েছে। চ্যাম্পিয়নদের শুভেচ্ছা জানাতে বিসিবি থেকে সেরকম কোনো আয়োজন ছিল না। পরিচালক নাজমুল আবেদিন ফাহিম, ইফতেখার মিঠু, আকরাম খান, ফাহিম সিনহারা বিমানবন্দরে এসে তাদের শুভেচ্ছা জানিয়েছেন। আয়োজন বা আনুষ্ঠানিকতা বলতে শুধুমাত্র এটুকুই। জয়টা আসলে বাংলাদেশকেই করতেছি, আসলে দেখেন দেশের জন্য খেলতেছি, এটা খুবই প্রাউড ফিল করতেছি। আর জয়টা দেশের জন্য আর আসলে ওই সময় যখন আসলে ওনারা বলতেছিল তখন আমাদের খুবই ভালো লাগতেছিল অ্যাজ এ মুসলিম হিসেবে। আর আমরা প্লেয়াররাও, তারা যে দর্শকরা অনেক সাপোর্ট করছে এবং তারা সকাল থেকে আমাদের ছিল, কষ্ট করছে, সবার আলহামদুলিল্লাহ ভালো লাগছে। জার্নি স্টার্ট হয়েছে একটা, সত্যি বলতে কষ্ট ছিল, কিন্তু বাট আল্লাহর রহমতে আল্লাহ এখানে রাখছে, আমরা ওভারঅল সব দিক থেকে ভালো লাগতেছে। আর যে কষ্টটা করছি, যে আমরা ওভারঅল যে 19-এ দেখছেন, 15, 17, 19 যে কষ্টটা করছি, আল্লাহ হয়তো সেটাই ফল দিছে। বিমানবন্দরে শুনশান নীরবতা। বাংলাদেশ অনূর্ধ্ব-19 এশিয়া কাপ জয়ী দল যখন বিমানবন্দরে এসেছে, কিংবা অধিনায়ক তামিম যখন ট্রফি নিয়ে এসেছেন, তখনও যে খুব বেশি উন্মাদনা ছিল এমনটাও না। কিন্তু সাফজয়ী নারী দল যখন 2 বার এই বিমানবন্দর থেকে ট্রফি নিয়ে এসেছে, মানুষের উপচে পড়া ভিড় ছিল। বিসিবি সেই জায়গাতেই ব্যর্থ হয়েছে। 2020 অনূর্ধ্ব-19 বিশ্বকাপ, 2023 অনূর্ধ্ব-19 এশিয়া কাপ আর এবারের যুব এশিয়া কাপ, টানা 3 আসরেই বিসিবি যেন তাদের ব্র্যান্ডিং করতে ব্যর্থ। আসনান পিয়াল, যমুনা স্পোর্টস, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, ঢাকা। যুব এশিয়া কাপের টানা 2 আসরে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-19 দল। ভারতের রাজত্বে থাবা বসিয়ে বয়সভিত্তিক ক্রিকেটে এই মুহূর্তে টাইগাররাই এশিয়ার সেরা। কিন্তু সেই বাংলাদেশি সিনিয়র লেভেলে এশিয়ার 4র্থ বা 5ম দল। কিন্তু কেন, সেই উত্তর খুঁজেছেন সহকর্মী আফনান পিয়াল। অনূর্ধ্ব-19 এশিয়া কাপ মানেই ছিল টিম ইন্ডিয়ার রাজত্ব, রোল অব অনার মানেই ছিল চ্যাম্পিয়নের ঘরে ভারতের পতাকা। সেই রাজত্বে থাবা বসিয়ে টানা 2 আসরে শিরোপা জিতলেন মারুফ মৃধারা। 2020 বিশ্বকাপ, 23-24 টানা 2টা এশিয়া কাপ প্রমাণ করে বয়সভিত্তিক ক্রিকেটে এই মুহূর্তে টাইগাররাই এশিয়ার সেরা। কিন্তু সিনিয়র লেভেলে কি বাংলাদেশ এশিয়ার সেরা? বাস্তবতা বলছে এই মুহূর্তে টাইগাররা এশিয়ার 4র্থ কিংবা 5ম দল। বয়সভিত্তিক থেকে সিনিয়র লেভেলে গেলেই যুব দলের একটা হিরে যেন তার উজ্জ্বলতা হারায়। এজ লেভেলে ক্রিকেটাররা যাদেরকে তুড়ি মেরে উড়িয়ে দেন, ইন্টারন্যাশনাল লেভেলে তাদের কাছেই যেন অসহায়। আন্ডার-19 ওয়ানডেতে সবচেয়ে বেশি রান করা ব্যাটার নাজমুল হোসেন শান্ত। সেরাদের তালিকায় আছেন তাওহিদ হৃদয়, এনামুল হক, বিজয় রাও। সবচেয়ে বেশি উইকেট নেয়া বোলার মেহেদী হাসান মিরাজ। সেরাদের তালিকা খুঁজলে পাওয়া যাবে আরও জনা কয়েক বাংলাদেশের নাম, কিন্তু ওয়ার্ল্ড ক্রিকেটে তারা ঠিক কোথায়? মিরাজ শান্তদের সঙ্গে অনূর্ধ্ব-19 বিশ্বকাপ খেলা ঋষভ পন্থ, ওয়ানিন্দু হাসারাঙ্গারা বিশ্ব তারকা। হৃদয়দের সঙ্গে খেলা ইয়াশাসবি জয়সওয়াল তো এরই মধ্যে ইন্ডিয়ার বিগ থিং। বিজয় সাদমানরা নিজ নিজ আন্ডার-19 ওয়ার্ল্ড কাপে টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক হলেও বিশ্ব মঞ্চে সেই অবস্থান তারা কখনোই বানাতে পারেননি। যুব বিশ্বকাপে ভালো করেও জাতীয় দলে কখনোই জায়গা পাকা হয়নি। সেখানে ভিনদেশি বাবর, ডিকক, মার্করাম আমরা তো বিশ্ব তারকা। রাবাদারা এরই মধ্যে কিংবদন্তির পর্যায়ে। এই এশিয়া কাপ শেষ না, আমাদের আরো অনেক কিছু করতে হবে, আরো অনেক উন্নতি করতে হবে। ওয়ার্ল্ড কাপ আসছে, আপনারা জানেন, তো আমাদের জন্য দোয়া করবেন যাতে আপনাদের সামনে আমরা ওয়ার্ল্ড কাপ এনে দিতে পারি।
বয়সভিত্তিক দল সবসময়ই ইন্ডিভিজুয়াল ব্রিলিয়ান্সের জায়গা, দলগত পারফরমেন্সের চেয়ে ভবিষ্যতের তারকা খুঁজে পাওয়াই এখানে প্রধান ব্যাপার। যুব এশিয়া কাপ জয়ে আনন্দ থাকবে হয়তো, বিশ্বকাপও ঘরে আসবে, তাই বলে তৃপ্তির ঢেকুর তুলে এটাকেই সর্বোচ্চ সাফল্য ভাবা যাবে না। আফনান পিয়াল, যমুনা স্পোর্টস, ঢাকা। বিদ্রোহী এইচটিএস গোষ্ঠীর নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠনের কাজ শুরু হয়েছে সিরিয়ায়। প্রধানমন্ত্রী হিসেবে বেছে নেওয়া হচ্ছে মোহাম্মদ আল বশিরকে, আর তার কাছে ক্ষমতা হস্তান্তরে রাজি আজাদ প্রশাসনের প্রধানমন্ত্রী মোহাম্মদ জালালি। দুজনের সাথেই বৈঠক করেছেন এইচটিএস প্রধান আবু মোহাম্মদ আল জুলানি। নতুন সরকার প্রধান একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার। বিভিন্ন গোষ্ঠীর সদস্যদের নিয়ে অন্তর্ভুক্তিমূলক সরকার গঠনের লক্ষ্য জানিয়েছে এইচটিএস। তবে প্রশাসনে ভিন্ন মতে এসব গোষ্ঠীর মধ্যে কিভাবে ভারসাম্য আনা হবে তা নিয়েই শঙ্কিত বিশেষজ্ঞরা। অন্তর্বর্তী সরকার সাফল্য নিয়েও সংশয় আছে। বিশেষভাবে নতুন সরকার সিরিয়ার বিভিন্ন অংশে সক্রিয় অন্যান্য বিদ্রোহীদের স্বার্থকে কিভাবে দেখবে সেটাই গুরুত্বপূর্ণ। আসাদকে হটানোর মাধ্যমে দেশবাসীর কাছে মুক্তিকামী নায়ক বনলেও সিরিয়ার বাইরে আবু জুলানির গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন আছে। নতুন যুগের সূচনার কথা বললেও নামের আগে জঙ্গি বিশেষণ থাকায় গোষ্ঠীটির নেতৃত্বকে কিভাবে দেখবে পশ্চিমারা? মেনে নেবে জুলানিকে? এইচটিএস এর নাম এখনও যুক্তরাষ্ট্রের সন্ত্রাসী তালিকায়, তবে সিরীয় নীতিতে পরিবর্তনের আভাস দিয়েছেন বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন। বাশার আল আসাদের পতনের মধ্য দিয়ে 5 দশকের ইতিহাসে ইতিবাচক পরিবর্তন সিরিয়ার রাজনীতিতে। হাতছানি অপার সম্ভাবনার, কিন্তু বহুদিনের গৃহযুদ্ধ আর রাজনৈতিক অস্থিরতা নিয়ে রয়েছে শঙ্কাও। আসাদকে হটিয়ে এখন সিরীয়দের কাছে মুক্তির নায়ক আবু মোহাম্মদ আল জুলানি, কিন্তু জঙ্গি গোষ্ঠী আল কায়েদার সাবেক সদস্য হওয়ায় স্বভাবতই প্রশ্ন আছে তার ইমেজ আর এইচটিএস এর গ্রহণযোগ্যতা নিয়ে। আসাদের বিকল্প হিসেবে পশ্চিমারা আদৌ তাদের গ্রহণ করবে কিনা সে বিষয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। সিরিয়ায় এখন কি হবে এটা সবারই প্রশ্ন, কিন্তু যুক্তরাষ্ট্র দেশটির বিভিন্ন গোষ্ঠী আর মিত্রপক্ষের সাথে কাজ করে যাবে যাতে যে কোনো ধরনের ঝুঁকি এড়ানো যেতে পারে। সিরীয়দের স্বার্থ ও তাদের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য ওয়াশিংটন কাজ করবে, যার পথ সিরিয়ার নাগরিকরাই ঠিক করে দেবে। এখনও মার্কিন শীর্ষ সন্ত্রাসী তালিকাভুক্ত এইচটিএস নেতা আল জুলানি, কিন্তু পরিবর্তনের সুর বাইডেনের মুখে। সিরিয়ার নাগরিকদের স্বার্থে দিয়েছেন সহায়তার আশ্বাস, বলেছেন যুদ্ধ বিধ্বস্ত দশা থেকে উদ্ধার করবেন সিরীয়দের। বিদ্রোহীদের মধ্যে সবচেয়ে বড় গোষ্ঠী হলেও এইচটিএস পশ্চিমা সন্ত্রাসী তালিকাভুক্ত, তাই প্রশ্ন থেকেই যায় বহির্বিশ্বের সাথে তাদের সম্পর্ক কেমন হবে। যদিও তারা নিজেরাই ক্ষমতা ভাগাভাগির ইঙ্গিত দিয়েছে, আশ্বস্ত করেছে সংখ্যালঘুদের, এমনকি অন্য কাউকে নেতৃত্ব দিতেও আপত্তি নেই তাদের। নতুন আশার আলো দেখা সিরীয়দের এইচটিএস বলছে একচ্ছত্র ক্ষমতার জন্য লালায়িত নয় তারা, সবার অংশগ্রহণেই দেশকে এগিয়ে নিয়ে যেতে জানিয়েছে প্রতিজ্ঞা। অনিক রহমান, যমুনা নিউজ। বছরের পর বছর সিরিয়ার কারাগারে বন্দী নারীদের উপরে নারকীয় নির্যাতন চালানো হতো। হয়েছেন সেনাদের ধর্ষণের শিকারও। কারাগারেই জন্ম নিয়েছে পিতৃ পরিচয়হীন অনেক শিশু। কুখ্যাত সদনায়া কারাগার থেকে বন্দী নারীদের মুক্তির পর ভয়াবহ তথ্য প্রকাশ পাচ্ছে। বর্বরতার আরেক ইতিহাস যেন রচিত হয়েছে সিরিয়ার এই সেদনা কারাগারে। কুখ্যাত বন্দিশালার এই অংশে এসে বিস্ময়ের চরমে বিদ্রোহীরা। প্রতিটি সেলে বন্দি করে রাখা হয়েছে নারীদের। একজন দুইজন নয়, শত শত এমন বন্দি নারীদের মুক্ত করে বিদ্রোহীরা। অনেক নারী যেন বিশ্বাস করতে পারছিলেন না বন্দি দশা থেকে মুক্তির ঘটনা। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম এবং মানবাধিকার সংস্থা বলছে সেদনায়া সহ এসব কারাগারে 10 বছরের বেশি সময় ধরে বন্দী থাকা নারীদেরও পাওয়া গেছে। এমনকি কিশোরী অবস্থা আটকের পর বন্দী করা হয়েছে অনেককেই। বন্দী নারীদের উপর ধর্ষণ সহ বিভিন্ন ধরনের যৌন নিপীড়ন চালাতো আসাদ সেনারা। বিদ্রোহীরা এসব নারী বন্দীদের মুক্তি দেওয়ার সময় অনেক শিশুকেও দেখা যায়। পিতৃপরিচয়হীন এসব শিশু জন্মের পর থেকেই বন্দী জীবন পার করে আসছিল মায়ের সাথেই। কারাবন্দী সব নারীদের ছিল না কোনো নাম, কয়েদি নাম্বার ধরেই ডাকা হতো তাদের। আন্তর্জাতিক গণমাধ্যম বলছে সিরিয়ার বিভিন্ন কারাগারে বন্দী থাকা 1,37,000-এর বেশি মানুষ মুক্তি পেয়েছেন। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ।
এদিকে সিরিয়ায় হামলা চালিয়েই যাচ্ছে ইসরায়েল। বাশার আল আসাদের পতনের পর 250-র বেশি টার্গেটে অভিযান চালিয়েছে আইডিএফ। দেশটির স্থানীয় গণমাধ্যম বলছে স্মরণকালের সবচেয়ে বড় বিমান হামলা চালানো হয়েছে সিরিয়ায়। মূল টার্গেটই ছিল সামরিক স্থাপনা এবং আসাদ সেনাদের ঘাঁটি।